থেকেও শিক্ষা হলো না বঙ্গ বিজেপির। লোকসভা ভোটে পর্যদস্ত হওয়ার পরেও এখনও মতানৈক্য দলের মধ্যে। 10 তারিখে 4টে জায়গার উপনির্বাচন, রানাঘাট দক্ষিণ, মানিকতলা, রায়গঞ্জ আর বাগদা। কোনো শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের কোনো বৈঠক এই ইলেকশন নিয়ে এখনও পর্যন্ত হয়নি। শুধুমাত্র দিলীপ ঘোষ নিজের প্রচেষ্টায় এদিক ওদিক সভা সমিতি করে বেড়াচ্ছেন। লজ্জা লাগে না? 4টা সিটের 3খানা সিট বিজেপির দখলে ছিল। পরবর্তীকালে সেই 3জন বিধায়ক টিএমসিতে যোগদান করার ফলে বিজেপির বিধায়ক সংখ্যা কমে যায়। কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়িয়ে আছে লোকসভার নিরিখে, এই 4টে সিটেই জেতার সম্ভাবনা কিন্তু বিজেপি প্রবল। মানিকতলায় কল্যাণ চৌবে অনেকটা এগিয়ে আছে, রায়গঞ্জেও বিজেপি অনেকটা এগিয়ে আছে, রানাঘাট দক্ষিণ আর বাগদাতে কিন্তু বিজেপির পাল্লা ভারী। কিন্তু এটা তো শেষ কথা নয়। এইভাবে তো ছেড়ে দিয়ে, মাঠ ময়দান ছেড়ে দিয়ে টিএমসির কাছ থেকে আসন বার করতে পারবে না। টিএমসির কাছ থেকে আসন বার করতে গেলে সমন্বয় দরকার, যে সমন্বয়ের অভাব বঙ্গ বিজেপিতে দেখা যাচ্ছে। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। এই স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে, ভাবনার খোরাক যোগায়। আর ভাবনার খোরাক যোগায় এই কারণেই যে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যদি না ভাবি সঠিকভাবে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারবো না। যাই হোক, বঙ্গ বিজেপির যে সমন্বয়হীন ভাব, সেটা দেখে কিন্তু অনেক সমালোচকরাই বলতে শুরু করেছেন যে এ রাজ্যের হাল ফেরানো সাধ্যের বাইরে। কারণ বঙ্গ বিজেপিতে যে মতানৈক্য চলছে তা কিন্তু পরিষ্কার। এখানে আমি আগের এপিসোডগুলিতে বলেছিলাম যে 4টে গ্রুপ আছে, একটা রাহুল সিনহার গ্রুপ, একটা দিলীপ ঘোষের গ্রুপ, একটা সুকান্ত মজুমদারের গ্রুপ, একটা শুভেন্দু অধিকারের গ্রুপ। রাহুল সিনহার গ্রুপটা সাইলেন্ট মোডে আছে, কিন্তু বাকি 3জনের গ্রুপ কিন্তু অ্যাক্টিভ। এবার দিলীপ ঘোষ হেরে গেছেন, হেরে যাওয়ার পরেও তাকে কিন্তু সেইভাবে আর পাত্তাই দেওয়া হয়নি। অনেকে বলছিল যে দিলীপ ঘোষকে জোর করে হারানো হয়েছে, একটা সিটের জন্য 4টে সিট চলে গেছে বিজেপির, একটা সিট, মানে এই যে দলীয় কোন্দল, এই কোন্দলটা ঠেকেও শিখলো না বিজেপি, ঠেকেও শিখলো না। তাদের যে কি করতে হবে, সমন্বয়, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা সমন্বয় থাকতে হবে, প্রার্থীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করতে হবে, সভা সমিতি করতে হবে, এবং আস্তে 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 এই জিনিসগুলিকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আমাদের কর্মী যারা আছেন, বিজেপির কর্মী আছে, কর্মীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কই, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আর দেখতে পাচ্ছি না বলেই সন্দেহের তীর বারবারই চলে যাচ্ছে ওই উচ্চ পদাধিকারী যারা আছেন তাদের দিকে। কেন এই অবস্থা? কেন এই অসহযোগিতা? কেন অসহযোগিতা? আজকে দিলীপ ঘোষ একা একা ঘুরে বেড়াচ্ছেন, আর কোথায়? আজকে দেখলাম শুভেন্দুবাবুকে রায়গঞ্জে একটা সভা করতে। এইভাবে তো হয় না, এইভাবে তো চলতে পারে না। যদি সিটগুলিকে পুনরুদ্ধার করতে হয়, নিজেদের সিট নিজেদের দখলে রাখতে হয়, টিএমসির সঙ্গে কিন্তু লড়াই করতে হবে। শুধু মাঠে ময়দানে লড়াই করলেই হবে না, ভোট একেবারে কাউন্টিংয়ের দিন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। কাউন্টিংয়ের ঘরে যে ঘটনাগুলি ঘটে সেই সম্পর্কে বিজেপির সমস্ত কর্মীবৃন্দকে ওয়াকিবহাল থাকতে হবে। কোনোভাবেই ভোট লুট যাতে না হয় সেটা দেখতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনকে পাশে নিয়ে ভোট লুট করা হয়, এটা সর্বজনবিদিত। সেই 2018 সাল থেকে পঞ্চায়েত ইলেকশন থেকে চলছে, কিন্তু বিজেপি তাতে কর্ণপাত করে না, নাকি পারে না। যেটা টিএমসি বলে আসে যে তাদের সংগঠন নেই, যদি সেটাই হয় তাহলে তো এটা মেনে নিতেই হবে যে সংগঠন তাদের নেই। আর সংগঠন নেই বলেই এইভাবে শাসক দল যেভাবেই হোক, ভোট লুট করেই হোক আর রাহাজানি করেই হোক,
জিতে তো যাচ্ছে। এইবার বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার যেভাবে উতরে গেলেন, মানে মরতে 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 বেঁচে গেলেন, সেটা তো আমরা নিজের চোখে সবাই দেখেছি। তো যাই হোক, তারপরেও কোনো হেলদোল নেই। কবে শুভবুদ্ধি ফিরবে বিজেপি, বঙ্গ বিজেপি, বোঝা বড় দায়। ওই আমি একটা কথা বলেছিলাম যে এরা বিরোধী রাজনীতি করতেই হয়তো বেশি ব্যস্ত। বিরোধী রাজনীতিতে মজাটা অনেকটা বেশি, দায়িত্বে না থেকে সব কিছুই ভোগ করা যায়। হয়তো সেই কারণেই বঙ্গ বিজেপির এই অবস্থা, ছন্ন ছাড়াহীন, অভিভাবকহীন। বর্তমানে যিনি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, তিনি এখন দুটো মিনিস্ট্রির দায়িত্বে আছেন। সুতরাং তার পক্ষে কি সম্ভব যে দলীয় কার্যকলাপ রাজ্য সভাপতি হিসাবে চালিয়ে যাওয়া? আমার তো মনে হয় না। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এবার আসছি আরও দুটো কথা। বর্ষা চারিদিকে নেমে গেছে, জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, যেটা আমি প্রতিদিনই বলি প্রায়, এই অগ্নিমূল্যর বাজারে কোনো নিয়ন্ত্রণ সরকারের তরফ থেকে দেখাই যাচ্ছে না, কোনোভাবেই নেই। পেঁয়াজ 40 টাকার উপরে উঠে গেছে, আলু 30 টাকার উপরে খাচ্ছি আমরা। শুধু এই আলু পেঁয়াজ সাধারণ নিত্যদিনের ব্যাপার, কিন্তু মানুষ সেটাও কিনতে পারছে না। দিনগ্রস্ত যারা একদম রিমোট, মানে কি বলবো, রিমোট এরিয়ায় থাকে, তাদের অবস্থা আরও ভয়াবহ। যোগান নেই, সেসব জায়গায় যোগান পৌঁছাচ্ছে না। 40 টাকার পেঁয়াজ হয়তো তাদের 100 টাকা কিনতে হচ্ছে, আলু অনেক বেশি দামে কিনতে হচ্ছে। সাধারণভাবে সারাদিন খাটাখাটনি করে এসে একটু আলু সিদ্ধ ভাত খাবে পেঁয়াজ কামড় দিয়ে, সেটারও সম্ভাবনা কিন্তু দিনে 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 অনেক কম হয়ে যাচ্ছে মানুষের। অনাহার হয়তো হবে না, কেননা ফ্রি চাল তো পাচ্ছে, অনাহার হয়তো হবে না। এই ফ্রি চালের দৌলতে দিদি দাদার মধ্যেও দ্বন্দ্ব, কে চাল দিচ্ছে আর কে নাম কুড়াচ্ছে, সে নিয়ে আমরা প্রায়শই দেখে থাকি দ্বন্দ্বগুলি। সুতরাং মনিটরিং সিস্টেম হওয়া দরকার। যে রেগুলেটরি অথরিটি আছে, মার্কেটিং রেগুলেটরি অথরিটি, তাদেরকে কড়া হাতে নিয়ন্ত্রণ করা দরকার বলে আমি মনে করি। কিন্তু সেটা হচ্ছে না, এবং হচ্ছে না বলে আমি প্রায় দিনই এটা তুলে ধরছি। যতদিন না হবে ততদিন তুলে ধরবো আপনাদের জন্য, আপনাদের স্বার্থে। যদি আমার এই কথাগুলি প্রশাসনের কানে পৌঁছায়, তাহলে তারা চেষ্টা করুক, মার্কেট রেগুলেটরি অথরিটি যেটা আছে তাকে, তার নিয়ন্ত্রণ ক্ষমতাটা যেটা আছে সেটাকে প্রয়োগ করুক। টাস্ক ফোর্স তৈরি করা আছে, সেইটাকে প্রয়োগ করুক। ফোরেদের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাক, এটাই প্রার্থনা করি সরকারের কাছে। শুধু সরকারের সমালোচনা মানুষ কেন করে? সরকারের সমালোচনা এই কারণেই মানুষ করে, যখন মানুষ নিরুপায় হয়ে যায়। সাধারণ জিনিস, ছোট ছোট জিনিস মানুষের হয়তো ক্রয় ক্ষমতার বাইরে বা গ্রহণ যোগ্যতার বাইরে চলে যায়, তাদের সহ্য শক্তির বাইরে চলে যায়, তখন কিন্তু মানুষ এই ধরনের সমালোচনার আশ্রয় নেয়। যদিও সমালোচনা করে এই সরকারের কতটা সুফল পাওয়া যাবে বা কতটা সুফল আমরা পাবো, সেটা বলা সময়ের অপেক্ষা। দেখা যাক। আমরা তো চাইবো যে সেটা হোক, ভালো মতো হোক, সবাই থাকুক ভালো মতো। শেষ করব একটু অন্য খবর দিয়ে। গতকাল ভারতীয় ক্রিকেট টিম ভারতবর্ষে পৌঁছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিল গোটা টিমটাই। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেছেন। রাহুল শর্মা আর দ্রাবিড় মিলে যখন প্রধানমন্ত্রীকে ট্রফিটা তুলে ধরে, তাকে হাতে দেওয়ার চেষ্টা করে, প্রধানমন্ত্রী একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যাতে গোটা ইন্ডিয়ার টিম আপ্লুত হয়ে গেছে। প্রধানমন্ত্রী ট্রফিটি হাত দেননি, হাত না দিয়ে বলেছেন, এইটা আপনাদের ঘাম ঝরানো সাফল্য, এটা খেলোয়াড়দের হাতেই মানায়, রাজনীতিবিদদের হাতে এটা মানায় না, এটা শোভা পায় না। দুর্দান্ত কথা। মোদিজি বলেই হয়তো এটা সম্ভব, মোদিজি বলে এটা বলেছেন। এবং এই কথা শোনার পরে প্রত্যেকে
মানে ওখানে উপস্থিত যারা ছিলেন, খেলোয়াড়রা তো ছিলেনই, সাথে জয় শাহ থেকে রজার বিনি থেকে যারা যারা আরও সব কর্মকর্তারা যারা ছিলেন, ম্যানেজার যারা ছিলেন, সবাই আপ্লুত। এবং সোশ্যাল মিডিয়া জুড়ে আজকে এই খবর যে মোদিজি বলেই এটা সম্ভব হয়েছে, মানে বলতে পেরেছেন মোদিজির বলেই আমরা এইরকম ধরনের একটা মানসিকতা দেখতে পেলাম। আর গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়াম তো একদম মানে আপনারা সবাই দেখেছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি, লক্ষ লক্ষ লোকে মানে ওই মিছিল, সেই মিছিল মানে ভাবা যায় না। যাই হোক, ভারত টি-20 বিশ্বকাপ জিতেছে, এটা আমাদের সবারই মানে আনন্দ, আমরা গর্বিত, আপনারা সবাই নিশ্চয়ই গর্বিত। কয়েকদিন পরে কথাটা বললাম, কারণ বললাম এই কারণে উপস্থাপনা করলাম, কারণ মোদিজির কথাটা বলার জন্যই আমি এই কথাটা বললাম যে ভারতবর্ষে এরকম নেতাও আছেন যিনি প্রকৃতভাবেই মর্যাদা দান করেন, প্রকৃত যারা শিল্পী গুণী তাদেরই মর্যাদা দান করেন। আমরা দেখেছি পদ্মশ্রী পুরস্কার কী ধরনের সম্প্রদায়ের লোকদেরকে এখন দেওয়া হয়, আর আগে কী ধরনের সম্প্রদায়ের লোকদেরকে দেওয়া হতো। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো এখন ঘরে ঘরে সবাই দেখতে পান। তাছাড়াও দূরদর্শনে যখন এই পুরস্কার দেওয়া হয় তখন দেখা যায় যে এই ধরনের এই পদ্ম পুরস্কার যারা পান তারা এখন কোন শ্রেণীর জায়গা থেকে উঠে আসছে, একেবারে নিম্ন মধ্যবিত্ত থেকে, কিন্তু প্রত্যেকেই ট্যালেন্টেড, এটা মানতেই হবে, প্রত্যেকে ট্যালেন্টেড, অনেক বয়স্ক লোক, কিন্তু এতদিন ধরে কোনো রকমভাবেই তারা সমাজে স্বীকৃতিটা পাচ্ছিল না। সেই স্বীকৃতিটা মোদি গভর্নমেন্ট আসার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিগত কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু হয়ে আসছে এখন কিন্তু সর্বতোভাবে। হ্যাঁ, এবার বলতে পারেন যে পার্সিয়ালিটি কি হয় না? হয়তো হয়, আমি সেভাবে তো আমি ওই কমিটি সম্বন্ধে অতটা বলতে পারবো না, হয়তো হয়, একেবারে হয় না সেটাও যেমন বলা যাবে না, আবার হয় সেটাও বলা যাবে না, তবে কম, এটুকু বলতে পারি, পার্সিয়ালিটি হলেও পার্সিয়ালিটিটা কম হয়। যাই হোক, আমার বক্তব্য আজকে এই পর্যন্তই। বঙ্গ বিজেপির অবস্থা সম্বন্ধে আপনাদেরকে জানালাম, অবহিত করলাম যে 4টে উপনির্বাচন আছে বিধানসভার, তাতে কোনো মতে কোনোভাবেই এরা জোরদারভাবে খাটছে না। কেন খাটছে না, কী কারণে খাটছে না জানা নেই, তবে যদি ওই মোদিজিকে ভাঙিয়ে ভোট হয়, যে মোদিজি আছে আমরা জিতে যাব, বিজেপি বলতে শুধু মোদিজি, নিজেদের কোনো কাজকর্ম করব না, কোনো রকমভাবে জিতে গেলে তখন আবির মাখবো, ঢাকঢোল পিটাবো, মিষ্টি মুখ করবো, কিন্তু তার আগে কোনো কাজ করব না। সে উঁচুতলা থেকে নিচুতলা হতে পারে, নিচুতলা থেকে উঁচুতলা সবারই কিছু না কিছু, হয়তো 50-60% লোকের কর্মকর্তাদের সেটিংয়ের ব্যাপার থাকতে পারে। আপনাদের মতামত আপনারা জানাবেন কমেন্টে লিখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।